দ্রব্যমূল্য এবং মানুষের চাওয়া অর্থাৎ মানুষের চাহিদা এই দুটি জিনিস এমন দুটি বস্তু যে দ্রব্যমূল্য যতই কমুক মানুষের চাওয়া বা চাহিদার জায়গায় যে সমানুপাতিক পরিবর্তন সেই পরিবর্তনে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দ্রব্যমূল্য বাড়ুক বা কমুক তার সঙ্গে মানুষের চাওয়ার কোনো ধরনের পরিবর্তন হয় না, যে কারণে সাধারণ মানুষের কাছে অধিকাংশ সময়ই জিনিসের দাম কম হলেও তা বাড়তেই মনে হয়। এটি হতে পারে তৃতীয় বিশ্বের একটি দেশ হিসেবে আমাদের দেশে মানুষের যে ইনকাম সেই আয়ের অনুপাতে আমাদের চিন্তা চেতনাও সেই রকম। যাই হোক, আমাদের আজকের বিষয় ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা। আমরা আজকে ভাব্য দ্রব্যমূল্যের নিম্নগতি এবং অস্থির রাজনীতি এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে রয়েছেন হাসনাইন খুরশেদ সূচি। আপনাকে স্বাগত। সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি রয়েছেন এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস। আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, যে আলোচনাটি বলছিলাম যে ঠিক এই মুহূর্তে বাজারে যে জিনিসপত্রের দাম দেখা যাচ্ছে ঠিক এক বছর আগেও যদি সেই দামের সঙ্গে তুলনা করা হয় বিস্তর ফারাক রয়েছে। কম বেশি সেই জায়গাটি আমরা না হয় আমাদের আলোচনার মধ্যে আনার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে আমরা বৈশাখী টেলিভিশনে আজকে সারাদিনে প্রচারিত প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসতে চাই। জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, বললেন ভলকার তুর্ক। বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, জানিয়েছেন আইন উপদেষ্টা। হাসিনার বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন শিগগিরই, বললেন চিফ প্রসিকিউটর। বিচার প্রক্রিয়ার নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, মন্তব্য আমির খসরুর। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির খোঁজ পেয়েছে দুদক, 23 জনের বিরুদ্ধে মামলা। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে মামলা। বিতর্ক সত্ত্বেও সাবেক এমপি শাওনের টর্চার সেল হিসেবে পরিচিত বাড়িতে চলছে হাতিরঝিল থানার কার্যক্রম। প্রতারণা করে হাতিয়েছেন 1 কোটি টাকা। এবং দেশজুড়ে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, শিগগিরই দ্রব্যমূল্য কমার আশ্বাস অর্থ উপদেষ্টার। রমজানে 4.5 ঘন্টা বন্ধ থাকবে ফিলিং স্টেশন। যাচ্ছি মূল আলোচনায়। হাসনাইন খুরশেদ সূচি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। তার আগে একটি পরিসংখ্যান দিতে চাই। 2024 সালে, এটি প্রথম আলোর রিপোর্ট, 2024 সালে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় রমজানে 90 থেকে 110 টাকা, এবার 40 থেকে 50 টাকা। 54% বলছে পেঁয়াজের দাম কমেছে। চিনি, মুরগির মাংস, ডিম ও শাকসবজি এই সব কিছুরই ভোগ্যপণ্যের দাম কিছুটা কমই এবার। গত রমজানের 150 টাকার চিনি এবার 120 টাকায় বিক্রি হচ্ছে। গত বছর 40 টাকায় আলু বিক্রি হচ্ছে, এবার 20 থেকে 25 টাকায়। মুরগির ডিম ও মাংসের দামও কিছুটা কমেছে। ডিম বিক্রি হতো 43 থেকে 45 টাকা, সেখানে এবার বিক্রি হচ্ছে 40 টাকায়। আর লেয়ার মুরগি 300 টাকার বদলে এবার 280 টাকায়। সোনালী কক যেটে 280 টাকার বদলে 250, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। যাই হোক, আরও বেশ কিছু দামের কথা বলা হচ্ছে। আমরা একটি বিষয় জানতে চাই, যে কথাটি আমি শুরুতেও বললাম, যে দ্রব্যমূল্য গেল কয়েক বছরে আমরা শুধু দ্রব্যমূল্য বাড়তেই দেখেছি, এবং আপনার মনে আছে কিনা কাঁচামরিচের দাম 1200 টাকা কেজিও আমরা দেখেছি, বেগুনের দাম 400 টাকা কেজি দেখেছি রমজানেই। আপনার মন্তব্য কী এবারের এই রমজান নিয়ে এবং মানুষের চিন্তা চেতনা নিয়ে? কতটা পরিবর্তন ঘটেছে? নিঃসন্দেহে আমরা এটা এপ্রিসিয়েট করি যে দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আগের চেয়ে কম, এবং রমজানে সবসময় যেটা হয় যে প্রত্যেক বছরই রমজান আসলেই দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ে। এবার বাড়েনি, বরং মোটামুটিভাবে নিয়ন্ত্রণের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে যদি গত বছরের সাথে তুলনা করি তাহলে যেটা আপনি বলছেন যে অনেক কম গত বছরের তুলনায়, এবারের গত বছরের রমজানের তুলনায় এবারের রমজানে জিনিসপত্রের দাম অনেক কম তুলনামূলক। কিন্তু গত যে জিনিসটা আমরা দেখছি যে মানুষের আয় কি বেড়েছে, আসলে মানুষের প্রকৃত আয় অনেক কমে গেছে, যে কারণে দ্রব্যমূল্য তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কম হলেও মানুষ কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে নেই। কর্মসংস্থান কমেছে, দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকলো। কিছুদিন আগ পর্যন্ত দ্রব্যমূল্য অনেক বেশি ছিল। এখন এই সময়টাতে রোজা নিয়ে সরকার যে প্রস্তুতি নিয়েছে তাতে ভালো, নিঃসন্দেহে সরকারের এই ক্ষেত্রে সাফল্য আছে, সাফল্যকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু খুব অবাক হয়ে আমরা দেখছি যে ভোজ্য তেল নিয়ে এক ধরনের তেল ইস্পাতি চলছে বাজারে। সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেল আমি নিজে খুঁজে পাইনি। আমি যে এলাকায় থাকি তার আশেপাশের কোনো দোকানে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। যে দু একটা পাওয়া যাচ্ছে সেটা অস্বাভাবিক দাম, যেটা খোলা যে তেল সেই তেলের দাম অনেক বেশি।
তেলের পরিস্থিতিটা কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, আমি খুব অবাক হচ্ছি। বিশেষ করে মাঝখানে একবার তেলের দাম বাড়ানো হলো, প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হলো, আবার দাম বাড়ানো হতে পারে এরকম কথা শোনা যাচ্ছে। তেলের উপর থেকে, ভোজ্য তেল আমদানির উপর থেকে সরকার বিভিন্ন ধরনের শুল্ক, আমদানি শুল্ক এবং অন্যান্য ভ্যাট বা অন্যান্য ইয়েগুলো প্রত্যাহার করে নিয়েছে, কর বা ভ্যাট মানে শুল্ক সুবিধা দিয়েছে দারুণভাবে। তারপরেও এই পরিস্থিতিতে আছে। এই ভোজ্য তেলের ক্ষেত্রে সরকারকে আরও অনেক বেশি সজাগ এবং সতর্ক হওয়া উচিত। এমনি তথ্য থেকে তথ্য যা পাওয়া যাচ্ছে সেই হিসেব থেকে আপনার কোনো স্পেকুলেশন আছে কিনা যে কেন ভোজ্য তেলের দাম ভোজ্য বাড়ছে? তেলের ক্ষেত্রে সিন্ডিকেটের যে কথা আমরা অনেক বছর ধরে শুনে আসছি, হয়তো সেই জায়গাটা এখনও সরকার ভাঙতে পারছে না। সরকারের উচিত যে খুব দৃঢ়ভাবে বিষয়টা দেখা এবং পর্যাপ্ত অনুসন্ধান করা যে আসলে কি হচ্ছে। সরকারের হাতে আমি সব রকম শক্তি আছে। প্রীতম দাসের কাছে আসতে চাই। সুনির্দিষ্ট কাঠামোতে আপনারা রাজনৈতিক দল গঠন করা এখন রাজনীতির মাঠে, এই দ্রব্যমূল্যের কথা বলছিলেন, হাসনাইন খোরশেদ সূচি বলছিলেন এবং তিনিও মাঠে দেখেছেন, আমরাও দেখেছি যে জিনিসপত্রের দাম কমানো নিয়ে কিন্তু রাজনৈতিক দলের এক ধরনের কর্মসূচি থাকে। আপনাদের এই ধরনের প্রো পাবলিক অর্থাৎ মানুষের প্রয়োজনকে নিয়ে আপনাদের কোনো রাজনীতি আছে কিনা, অর্থাৎ কর্মসূচি আছে কিনা নতুন রাজনৈতিক দল হিসেবে? ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার যিনি সহ আলোচক অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ওনার সাথে আজকে আসতে পেরেছি। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে আজকে আমাদের নতুন রাজনৈতিক দলটি এসেছে, তো আমরা যে বিষয়গুলো বারবার বলে আসছি যে বাংলাদেশে এইরকম কিছু করা যাবে না যেটাতে আমাদের যা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা আমাদের নতুন রাজনৈতিক দল হওয়ার পরে, তারপরেই তো রমজান আসলো, আমরা কর্মসূচি দেওয়ার সেরকম সুযোগ মিলেনি। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই রমজানে আপনারা নিজেরাও বলেছেন যে গত যে রমজান মাসগুলো ছিল সেখানে আমরা বিভিন্ন রকম থিওরি দেখছি যে বেগুনের বদলে লাউ দিয়ে, বেগুনের বদলে মিষ্টি কুমড়া, হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে, গোস্তের বদলে কাঁঠাল, কিংবা খেজুরের বদলে বড়ই। হ্যাঁ, তো এইগুলো আমরা দেখি নাই। তবে ভাই যেটা বললেন এটা সম্পূর্ণ ঠিক। তেল নিয়ে এক ধরনের তেলের যে মূল্যটা এটা স্বাভাবিক না। তো আমরা দাবি জানাই যে অবিলম্বে যাতে এই তেলের দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়। আর আমরা রোজার পরে আমরা যে কর্মসূচিতে যাব সেই কর্মসূচিটা অবশ্যই বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের স্বার্থে দেওয়া হবে। আমরা যাতে বাংলাদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, আমাদের এনসিপি এটা সর্বাত্মক চেষ্টা করে যাবে। আমরা আলোচনার যে মোড় ঘোরাতে চাই সেটি হলো যে কারণে দ্রব্যমূল্যের কথা বলছিলাম, প্রীতম দাস কিছুটা মনেও করে দিল যে এর আগে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের রেসিপি পেয়েছি যে মিষ্টি কুমড়া, বেগুনের দাম বেড়েছে তো কী হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি করা। এই যে দ্রব্যমূল্য নিয়ে একটি রাজনীতি, সেটি আমরা গেল বেশ কিছু বছর দেখেছি। মানুষের দাম বাড়াতে মানুষের নাভিশ্বাস, কিন্তু যাদের কাছে আশ্বাস চাওয়ার কথা, যাদের কাছে আশ্বাস পাওয়ার কথা, তারা বরঞ্চ বিকল্প দেখাতেন মানুষকে যে গোশতের দাম বেড়েছে তো কী হয়েছে, কাঁঠাল খান বা এই জাতীয় বিষয়। এই সঙ্গে এই ঠিক এবারকার রাজনীতির যোগসূত্রটা কি পাচ্ছেন? বিষয়টা হচ্ছে যে গত 15.5 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল, এই ধরনের লুটেরা সরকার, যার লক্ষ্যই হচ্ছে দেশ থেকে যা কিছু সম্ভব যেভাবে সম্ভব লুটে নিয়ে যাও। ওরা এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার, তারা ব্যাংক লুটে নিয়েছে, আস্ত ব্যাংক গিলে খেয়েছে এবং একটি দুটি না, অনেক। তারা প্রত্যেকটা জায়গা থেকে লুটে নিয়েছে, সরকারের উন্নয়ন কর্মসূচি লুটে নিয়েছে, অনর্থক করারোপ করে মানুষের পকেটের টাকা কেটে নিয়েছে এবং সব ক্ষেত্রেই তাই। এবং যখন জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়েছে, বিষয়টাকে শুধু উপেক্ষাই করেনি, সেটা নিয়ে প্রহসন করেছে। তো মানুষ তাদের কাছে, যেই মানুষের প্রতিনিধি হিসেবে সরকার হওয়ার কথা, সেই সাধারণ মানুষ তাদের কাছে একটা প্রহসনের বিষয় ছিল। সেই কারণেই আসলে মানুষ অনেক বেশি ক্ষুব্ধ ছিল। এবং আমাদের গর্বের বিষয় হচ্ছে আমাদের ছাত্র তরুণরা, যারা জুলাই আগস্টের অসাধারণ আন্দোলন করেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে জন্ম দিয়েছে, সেই অভ্যুত্থানে সাধারণ মানুষ সেজন্যই একাত্ম হয়ে পথে নেমে এসেছিল। আজকে
পরিবর্তিত একটা পরিস্থিতিতে আমরা একদমই আলাদা কিছু আশা করেছিলাম, কারণ এই জুলাই আগস্টের পরে এর মধ্যে প্রায় 7 মাস কেটে যাচ্ছে। 7 মাসে আরও অনেক বেশি পরিবর্তন আমরা আশা করেছিলাম। সে কারণে গত বছরের তুলনায় কতটা কম সেই আলোচনায় যাওয়ার চিন্তা, আমরা যেই পরিবর্তন আশা করেছিলাম সেই পরিবর্তনের কতটা হয়েছে আমরা কিন্তু সেই মাত্রায় পরিবর্তন দেখছি না, আরও অনেক কম হওয়া উচিত ছিল। কারণ যখন একটা ফ্যাসিস্ট সরকার ছিল তারা কি করেছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে তারা তাদের চাঁদা, তাদের ভাগ বসিয়েছে। তারা পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্য উৎপাদন থেকে শুরু করে, পণ্য পরিবহন থেকে শুরু করে বাজারজাতকরণ, বিক্রি, বিপণন, প্রত্যেকটা ক্ষেত্রে তারা তাদের একটা ভাগ টেনে নিয়েছে। সেই কারণে জিনিসের দাম অনেক বেশি ছিল। এখন তো আর সেটা থাকার কথা না। গত 7 মাস পরেও কেন সেই ধরনের পরিস্থিতি থাকবে যে আমরা গত বছরের সাথে তুলনা করতে পারি? কেন যেটা 40 টাকার জিনিস কেন 20 টাকায় নেমে আসেনি? কারণ 20 টাকা বা তার চেয়ে বেশি তো আসলে ওরা লুটে নিত। তো সেই পরিবর্তনটা কই? সেই পরিবর্তনটা আমরা এখন অর্থাৎ, দেখতে পাচ্ছি না। দৃশ্যমান পরিবর্তনটা এখনো হয়নি। দৃশ্যমান কেন? মানে অনেক ক্ষেত্রে আসলে সেই পরিবর্তন, কাঙ্ক্ষিত যে পরিবর্তন, তার ধারে কাছে আমরা বসতে পারিনি। আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই, যেহেতু আজকে প্রীতম দাসের সাথে আজকেই প্রথম কথা বলার সুযোগ পাচ্ছি, এবং জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের উদ্যোগে যে নতুন দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এই দল গঠনকে আমরা স্বাগত জানাই এবং আপনাদের দল সফল হোক এটা আমরা চাই। আমরা কিন্তু অনেক বেশি আশা নিয়ে তাকিয়ে আছি, যদিও এরই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু ফ্রাস্ট্রেশন জন্ম নিচ্ছে। আমরা সে ব্যাপারে আপনাদের আমি এই জায়গাতে যদি আপনার সাথে যোগ করতে চাই যে আপনাদের একজন নেতা সার্জিস আলম, তিনি একটি কথা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এবং এর সঙ্গে আরও একটি জিনিস যোগ করে দেই, আজকে স্কাই নিউজে একটি সংবাদ হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন সেখানে যে মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই তিনটা মিলিয়ে প্রথম কথা হলো যে আপনাদের কেন মনে হচ্ছে যে নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে, সে ব্যাপারে সরকারও একমত এবং এই ব্যাপারে মনে হয় সব রাজনৈতিক দলেরও এক ধরনের ঐকমত আছে, কিন্তু নির্বাচনের আগে মানে শেখ হাসিনার বিচার হওয়ার সাথে নির্বাচনের আসলে কি সম্পর্ক, যেটি আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত করেছেন? দেখুন, আমরা সবসময় বলে আসছি যে আমাদের প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ভাইদের কে যারা খুন করেছে এবং আমাদের হাজার হাজার মানুষকে যারা আহত করেছে, যারা এই দেশে লুটপাট চালিয়েছে, তাদেরকে আগে বিচারের আওতায় আনা, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই জায়গা থেকে আমরা আপনারা জানেন যে আমরা বারবারই বিচারের দাবিটা জানাচ্ছি এবং শেখ হাসিনাকে দেশে আনা হোক অতি দ্রুত এবং তাকে বিচারের মুখোমুখি করা হোক, এটা আমরা বারবার দাবিটা জানাচ্ছি। তো নির্বাচনের সাথে যখন সম্পর্ক, আপনি দেখেছেন যে সার্জিস আলম আমাদের যখন পুষ্পস্তবক অর্পণ শেষে যখন শহীদ পরিবারের কাছে যখন গিয়েছেন, তখন তাদের যে একটা কান্না এবং এখানে যে একটা আবেগের বিষয়, সেই জায়গা থেকে আপনি যখন একটা শহীদের মায়ের সামনে কথা বলবেন এবং সেখান থেকে আপনি অবশ্যই নির্বাচনের কথা আগে বলতে পারেন না। আপনার সবার, শুধু আমাদের না, আমাদের সবার এই বিষয়টা বোঝা উচিত এবং আমাদের চাওয়া উচিত যে যত দ্রুত সম্ভব এদেরকে দেশে এনে, যারা দেশ থেকে পালিয়ে গেছেন, দেশে এনে আগে বিচারের মুখোমুখি করা। সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের সব দল, সব মতের মানুষের একটা ঐক্যবদ্ধ চাওয়া উচিত। সেটা আমাদের বিএনপির যারা কথা বলছেন তারা এটা চাইবেন, আমরা এটা আশা করি। তারা কিন্তু বারবার এই যে বিচারের জায়গা থেকে অনেক সময় সরে যাচ্ছেন। তারা আওয়ামী লীগকে এখানে পুনর্বাসিত করতে চান, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসতে চান। তো এই জায়গাটা আমি মনে করি যে খুবই দুঃখজনক। আমরা অবশ্যই বিচারের যে চাওয়াটা, পুরো জাতি যেটা চাচ্ছে সেটাকে প্রধানতম করে দাবি তোলা উচিত। আমি একটা বিষয় বলতে চাই, যারা বাংলাদেশে এখন সক্রিয় রাজনীতি করছেন, সব দল, সব সংগঠন, তারা সবাই তো বিচার চান। বিচারের চাওয়ার ক্ষেত্রে
কারো কোনো ভিন্ন মত আছে বলে আমার মনে হয় না। বিষয়টা হচ্ছে যে এরা সবাই এই ছাত্রগণ অভ্যুত্থানের সাথে সর্বাত্মকভাবে একাত্ম ছিল, মাঠে ছিল। আমি যদি বিএনপির কথা বলি, বিএনপি আমরা দেখেছি যে এই পর্যন্ত মাত্র 834 জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। আর বিএনপি দাবি করেছে যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই আন্দোলনে শহীদ হয়েছে 400-এর বেশি মানুষ। তো অর্ধেকের বেশি মানুষ আসলে বিএনপির নেতাকর্মী বা অর্ধেক বিএনপির নেতাকর্মী। বিএনপি বিচার চায় না, এটা কেন মনে হচ্ছে? আমরা তো মনে করি যে সব দলই বিচার চাই। এবং আজকে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছে, সামনে নির্বাচন হলে নির্বাচনের ভেতর দিয়ে যে সরকার আসবে সেই সরকার তো এই আন্দোলনের শক্তির, গণঅভ্যুত্থানের শক্তির সরকারই হবে। সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক বা অন্য কোনো দল হোক, তারা তো সবাই এই আন্দোলনের শক্তি। তারা কি বিচারের দাবি থেকে কেউ সরে যাবেন? সরে যাওয়ার কোনো কারণ নেই। বিচার একটা স্বাভাবিক প্রক্রিয়া। বিচার সবার দাবি, সারা বাংলাদেশের মানুষের দাবি, বিচার হতেই যাবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গবাঙ্গ যারা এই গণহত্যা ঘটিয়েছে, যারা দেশকে লুটপাট করেছে বছরের পর বছর, গণহত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর বানিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এবং সেই বিচার একদিনে শেষ হবে না। বিচার তো একটা চলমান প্রক্রিয়া। বিচার মানে আমরা দেখেছি যে এর আগে শেখ হাসিনা যখন তার বাবার মানে হত্যার বিচার করতে গেছেন, সেই বিচার কিন্তু দীর্ঘায়িত হয়েছে। তার শেখ হাসিনার সর্বোচ্চ আন্তরিকতা ছিল যে তার বাবার হত্যার বিচার উনি করবেনই। তার কাছে এটা ছিল তার দেশের মানুষ গোল্লায় যাক, দেশ গোল্লায় যাক, সব হোক, কিন্তু এই বিচারটা তার কাছে 1 নম্বর প্রায়োরিটি। কিন্তু সেই বিচার করতেও তার, কারণ বিচারিক প্রক্রিয়াটাই এরকম বাংলাদেশে যে দীর্ঘ বছর পর বছর লেগে যাচ্ছে। আর বিচার সম্পন্ন করতে বছর পর বছর লেগে গেলে নির্বাচনে কি বছর পর বছর পিছিয়ে যাবে? এটা হওয়া উচিত না। নির্বাচনের জায়গায় হবে, বিচার তার স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে। বিচার যাতে সুষ্ঠু হয়, স্বচ্ছ হয় এবং সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে আমাদের অনেক বেশি নজর দেওয়া উচিত। কারণ এইটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, একটা সভ্য রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে এই বিচারের প্রক্রিয়ার ভেতর দিয়েও। তো বিচার প্রক্রিয়ায় কোথাও অস্বচ্ছতা যদি তৈরি না হয়, তাড়াহুড়ো যদি না হয়, কিন্তু নিঃসন্দেহে বিচার হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ জাতিসংঘের রিপোর্টই অলরেডি এটা প্রমাণিত যে জাতিসংঘের রিপোর্টকে আমরা প্রামাণ্য দলিল হিসেবে ছাড়া পৃথিবী গ্রহণ করেছে। আমরা সবাই জানি যে এই জাতিসংঘের রিপোর্টই প্রমাণ করে যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশেই এত মানুষকে হত্যা করা হয়েছে। তো যেহেতু অলরেডি প্রমাণ আছে, বিচার কেন হবে না? বিচার হবে। আরেকটি বিষয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এখানে উপস্থিত থাকুক চাই না থাকুক, তার বিচারের ব্যাপারে তিনি বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। আমি অন্য কিছু বিষয় একটু প্রশ্ন করতে চাই আসলে, যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকার চিঠি দিয়েছে। ভারত তাতে এখন পর্যন্ত সাড়া দিচ্ছে না, সেটা মানে ভারত গড়িমসি করছে, সেটা আরেক প্রসঙ্গ। শেখ হাসিনা ছাড়াও তো অন্য আরও অনেকে ছিল, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিলেন কামাল, তাকে তো আমরা দেখেছি যে পুলিশের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, পুলিশ তাকে বলছে যে একজনকে গুলি করলে একজন মরে, কিন্তু অন্যরা পিছপা হয় না। সেই কামাল ভারতে লুকিয়ে আছেন। কামালের ভিডিও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কামালকে ফেরত দেওয়ার জন্য কেন চিঠি দেওয়া হচ্ছে না? কেন অন্য যে নেতারা বিভিন্ন দেশে, আওয়ামী লীগের যে নেতারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তাদের আমরা বিবিসিতে দেখছি বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে তাদের ফেরত দেওয়ার জন্য কেন সরকারি কোনো উদ্যোগ নেই? আমি খুব হতাশ হই যখন আমরা দেখি, তখন আমাদের প্রশ্ন ওঠে আমাদের মনে যে সরকার আসলে আন্তরিক কিনা, সরকার কতটা। এই বিষয়গুলো নিয়ে আরো বিশদ আলোচনা করব। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ার নিতে চাই ছোট্ট একটি বিরতি। দর্শক, আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টে জানাতে পারেন। আবার স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। হাসান খুরশেদ সূচি, আপনার যেই আলোচনাটি আমরা করছিলাম বিরতিতে যাবার আগে, সেটার সাথে আরও যোগ করি, কিছুক্ষণ আগে জেনেভায় এই যে বাংলাদেশের এই জুলাই আগস্টের যে মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের বিষয়, সেই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। এবং এখানে ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মহাসচিব, তিনি বলেছেন যে তাদের সাম্প্রতিক স্বাধীন তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি বাংলাদেশের সত্য বলা, জবাবদিহিতা, ক্ষতিপূরণ, নিরাময় ও সংস্কারে সহায়ক হবে। এবং এর সঙ্গে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হলো যে বৈশ্বিক সন্ত্রাসবাদের সূচকে
বাংলাদেশের উন্নতি 3 ধাপ, অর্থাৎ এই সন্ত্রাসবাদ নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশ আগের বছরে এই সূচকে বাংলাদেশ ছিল 32তম অবস্থানে, এবছর বাংলাদেশের অবস্থান 35তম, অর্থাৎ এই 2012 সাল থেকে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের প্রধান বৈশ্বিক প্রবণতা ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই সূচক করা হয়, অর্থাৎ বাংলাদেশের অবস্থা ভালো হয়েছে। এই জায়গাটায় আমরা আসতে চাই যে ঠিক এই যে প্রতিবেদনগুলো জাতিসংঘে উপস্থাপন করা হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে কাজগুলো করা হচ্ছে এবং ভলকার তুর্ক যে কথাটা বলছে, এইখানে কিন্তু আমরা মীর মুগ্ধ যে শহীদ হয়েছিল তার ভাইও ওইখানে কথা বলেছে, সরাসরি তার বক্তব্য নিয়েছে। সেই জায়গা থেকে এই যে মানবাধিকার কাউন্সিলে 58তম অধিবেশনে এই কাজগুলো হয়, এটি বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা ঘটেছে সেটার বিচারে কতটা সহায়ক হবে? নিঃসন্দেহে এটা হচ্ছে যে শুধুমাত্র দেশের ভিতরেই না, বিশ্ব জনমত তৈরি হচ্ছে এই বিচারের পক্ষে। এই পদক্ষেপ যে আজকে যেটা হলো যে ভলকার তুর্ক জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের কাছে এই রিপোর্টটি উপস্থাপন করেছেন এবং আমরা যেটুকু জানি যে রিপোর্টের কপি সব সদস্য রাষ্ট্রকে দেওয়ার কথা। তো যদি সেটা দেওয়া হয় সব সদস্য রাষ্ট্রই, সারা পৃথিবীর সব দেশ তখন এই গণহত্যা সম্পর্কে জানবে এবং এই গণহত্যা বিচারের গণহত্যার জন্য কে দায়ী সেটা স্পষ্টভাবে রিপোর্টে বলা আছে যে শেখ হাসিনার নির্দেশেই গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের গণহত্যার জন্য দায়ী সেটাও রিপোর্টে বলা আছে। এই বিষয়গুলো সারা বিশ্বের সামনে উপস্থাপিত হলো, বিশ্বের সব দেশ বিষয়টা জেনে গেল এবং বিশ্ব জনমত এই বিচারের প্রক্রিয়ার পক্ষে থাকবে। যারা খুনি, যারা গণহত্যাকারী, তারা পৃথিবীর কোথাও গিয়ে যাতে আশ্রয় না পায় সেরকম একটা পরিবেশ তৈরি হবে। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং তাতে আমাদের পক্ষে সেই খুনিদের, গণহত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো অনেক সহজ হবে। এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ। আমরা আশা করি এই পদক্ষেপের সুবিধা নিয়ে যারা বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদের দেশে ফেরত এনে কাঠগড়ায় দাঁড় করাতে ডক্টর ইউনূসের সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। প্রীতমের কাছে আমার প্রশ্ন, আপনারা তো সরাসরি অভ্যুত্থানে অংশ নিয়েছেন, আপনারা জানেন আপনাদের ইমোশনটা হয়তো বা আপনাদের যে দাবি অন্যদের চেয়ে আপনাদের ইমোশন কম না আরও বেশি। এরপরও আপনাদের কোনো রাজনৈতিক কর্মসূচি আছে কি না যে এই জায়গাটিকে জেনারেলি আপনারা যে সার্জিস আলমের যে কথাটি নির্বাচনের সাথে একসাথে করা, যে নির্বাচনের আগে বিচার নয়, এরকম বক্তব্যই থাকবে নাকি আপনারা সুনির্দিষ্ট কোনো কর্মসূচিতে যাবেন? দেখুন, নির্বাচনের ব্যাপারেও আমরা যেভাবে কথা বলেছি এবং আমাদের সুনির্দিষ্ট দাবি আছে, আমরা এখানে গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, আমরা এখানে কোন কোন জায়গায় সংস্কার প্রয়োজন সেই কথাগুলো বলেছি। তো আমাদের নির্বাচন নিয়ে যে আমাদের আলাপ নাই কিংবা নির্বাচন নিয়ে যে আমাদের দাবি নাই সেটা কিন্তু নয়, কিন্তু আমরা মনে করি যে বিচারটাকেই প্রথম এবং প্রধান করে চাওয়া উচিত। আপনি হাসনাত ভাই একটু আগেও বললেন যে তাহলে আরও অন্যান্যদেরকে মানে কেন আনা হচ্ছে না, বা ইয়েদের যারা আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন বিভিন্ন দেশে, এটা আমরাও জানতে চাই যে কেন সরকার চিঠি দিচ্ছে না, কেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার করছে না। আমরা অবশ্যই সেই দাবিগুলো জানাবো। এখন আমরা যদি বিচারের বিষয়টাকে আমরা যদি পেছনে ফেলে দেই তাহলে আমরা এটা মনে করি যে এদের ভবিষ্যতে এটা হয়তো আড়ালে পড়ে যাওয়ার সুযোগ আছে, তাই আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি। সাথে সাথে নির্বাচনের যে বিষয়টা সেটাকেও আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং এই নির্বাচনের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট দাবি আছে এবং আমরা নির্বাচনটা কেমন হওয়া উচিত সেই কথাগুলো আমরা বারবার বলে আসছি। সুতরাং আমরা মনে করি নির্বাচন এবং বিচার দুইটাই গুরুত্বপূর্ণ, কোনোটা যাতে কোনোটার কারণে মানে আড়াল না হয়ে যায়, তবে বিচারটা প্রধান এই ব্যাপারটা আমাদেরকে চাইতেই হবে। আচ্ছা, এবার আমি একটা মানে প্রচলিত যে প্রশ্ন সেই প্রশ্নটি করতে চাই। নতুন মুখ, তরুণ নেতৃত্ব নিয়েই আত্মপ্রকাশ, একেবারে নতুন রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল, পরিবর্তিত পরিস্থিতিতে দলটি নির্বাচন কমিশনের শর্ত কতটা পূরণ করতে পারবে, পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের লড়াইয়ে কতটা সফল হবে, এটি হলো আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। সেখানে অনেকেরই প্রশ্ন যে নির্বাচন কমিশনের বেশ কিছু শর্ত থাকে রাজনৈতিক দল হিসেবে পূরণ করার জন্য, সেই শর্ত কতটা পূরণ করতে পারবে, আর আপনারা যখন নিবন্ধন চাইবেন বা নিবন্ধন চাওয়ার প্রক্রিয়া আপনাদের চলমান কিনা আমি যে ঠিক জানি না। আর একটি হলো যে কনভেনশনাল বা প্রচলিত রাজনৈতিক দল রয়েছে ঠিক এই মুহূর্তে বিএনপি, জামাত ইসলামী, এর সঙ্গে অন্যান্য বাম দলগুলো রয়েছে,
এই দলগুলো যদি আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথা বলি, তারা অনেকটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, তারা রাজনীতিতে এখন আপাতত ওইভাবে নেই। কিন্তু সেই জায়গাতেই আপনারা কিন্তু এই তারপরেও প্রচলিত যে দলগুলো সেগুলো অনেক দিনের দল, বিএনপির চেয়েও পুরনো দল জামায়াতে ইসলামী, এবং বিএনপিও অনেক বড় দল। সেই দলের সাথে আপনাদের ভোটের লড়াইটা কেমন হবে, আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা ঈদের পরে আমরা দল হিসাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা নিবন্ধন চাইব। এখন এই নিবন্ধনের জন্য যে শর্তগুলো, আমি মনে করি সেটা আমাদের জন্য কঠিন কিছু না। নিবন্ধনের জন্য যে শর্ত তার চাইতে অনেক বেশি মাত্রায় সাংগঠনিক কাজ আমাদের আছে। আমরা যখন জাতীয় নাগরিক কমিটি করেছি তখন আপনারা জেনে থাকতে পারেন যে আমরা প্রতিটা উপজেলায়, প্রায় 400-রও অধিক উপজেলায় আমরা যখন মানুষকে আহ্বান জানিয়েছি যে আমাদের সাথে এসে যুক্ত হন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে অনেক জায়গায় যুক্ত হয়েছেন। এবং আমরা যেদিন আত্মপ্রকাশ করলাম একদম খুব কম সময়ের মধ্যে, সেখানে আমরা মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সেই ক্ষেত্রে আমরা যখন দল গঠনের জন্য আহ্বান জানাবো, আমার মনে হয় যে এই নির্বাচন কমিশনের যে শর্তগুলো সেইগুলো পূরণ করা আমাদের জন্য কঠিন হবে না। আর আমরা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি আমাদের 300 আসনে। আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা যে পার্টি গঠন করেছি, এই এনসিপির পক্ষ থেকে প্রতিটা আসনে আমাদের প্রার্থী থাকবে, সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেকেই এখানে আলোচনায় এনেছেন যে আমরা আসলে জোট করব কিনা বা বড় কোনো দলের সাথে, মনে মনে ভাবছিলাম যে বড় কোনো দলের সাথে আমরা যাব কিনা। আপাতত অর্থে এখনো এই ধরনের কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই। পরবর্তীত পরিস্থিতিতে যদি দেখা যায় যে এটার প্রয়োজনীয়তা পড়ে দেশের মানুষের স্বার্থে, সেটা হয়তো ভাবা যেতে পারে। এখন আমরা আমাদের দল গোছানো এবং আমাদের 300 আসনে প্রার্থিতা দেওয়া, আমাদের যে বিচারটা, সেই বিচারটা কেমন হবে সেটার প্রতি লক্ষ্য রাখা। আপনাদের আগামী নির্বাচনে যদি অংশ নিতে চান, সেখানে কি ইশতেহারে থাকবে যে আপনারা সরকার গঠন করলে শেখ হাসিনার বিচারের বিষয়টি 1 নম্বরে থাকবে? আমরা মনে করি যে আমরা কোনো একটা নির্বাচনে যাওয়ার আগে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আমাদের এই যে দাবিটা সেটা আগেই পূরণ করবেন। আমরা চাই না যে শেখ হাসিনার বিচারের দাবি নিয়ে আমরা দীর্ঘসূত্রিতা আমরা চাই না। এবং তারপরও যেই আমি হাসান খুরশিদ সূচির কাছে জানতে চাই যে আপনি দীর্ঘ সময় এই রাজনৈতিক বিটগুলো দেখেছেন, আমার চেয়েও অনেক আগে থেকে রাজনৈতিক বিট কভার করেছেন। ঠিক এই মুহূর্তে তাদের যে কথাটা আমরা অফ দ্য রেকর্ডও বলছিলাম যে রাজনৈতিক দল গঠনের আগে তাদের ইতিহাস রয়েছে, এখন সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দল গঠনে তাদের চ্যালেঞ্জ কি হতে পারে, আপনি কি দেখছেন তাদের সামনে? নিশ্চয় হচ্ছে যে এই যে এনসিপি গঠিত হলো, এটা কারা গঠন করেছে? এই এনসিপির গঠন করেছে সেই ছাত্র তরুণরা যারা 24-এর গণ অভ্যুত্থানের একদম সামনের সারিতে ছিল, নেতৃত্বে ছিল। সো তারা যখন নতুন দল গঠন করেছে, আমরা অনেক বেশি আশাবাদী হয়েছি যে এটা একটা ভালো উদ্যোগ, বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি তাতে ইতিবাচক একটা প্রভাব পড়বে এবং একটা বড় ধরনের তারা ক্ষমতায় যাবে কি যাবে না সেটা এই মুহূর্তেরই বলা কঠিন বা বলার সময় আসেনি, কারণ মাত্র আত্মপ্রকাশ করেছে, অনেক বিষয়ে তাদের অস্পষ্টতা আছে। আমরা এখনও বুঝতে পারছি না তারা আসলে কী চাচ্ছে। সেই জায়গাগুলিতে যতদিন যাবে তারা তাদের অবস্থান, প্রত্যেকটা বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা এখন পর্যন্ত জানি না। তো আমরা খুব মোটা দাগে কিছু বেসিক জিনিস জানি, যেটা বলা হচ্ছে যে অর্থনীতি পুনর্গঠন করা হবে। পুনর্গঠন তো করতেই হবে, কিন্তু পুনর্গঠনটা কীভাবে হবে, কোথায় প্রাধান্য দেবে, প্রক্রিয়া কী হবে, কীভাবে এগুবে, এমন অনেক বিষয় আসলে এখনও অস্পষ্ট। তো এই অস্পষ্টতা নিয়ে কত দূর এত কম সময়ের মধ্যে কত দূর যেতে পারবে, নির্বাচন মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন, এবং সেখানে এটা বাস্তবতা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দীর্ঘায়িত হতে পারে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, নির্বাচন লাগবেই, নির্বাচনের ভেতর দিয়ে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। শুধু সেই জায়গাটাই নিশ্চিত থাকতে হবে যে যাতে নির্বাচন হয়ে গেলে বিচার প্রক্রিয়া যাতে কোথাও কোনো ধরনের ব্যাহত না হয়। বিচারকে তড়িঘড়ি করে যদি বিচার করতে যাওয়া হয়, তাতে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বিচারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আজকে যে জাতিসংঘের রিপোর্টের ভিতর দিয়ে, জাতিসংঘের উপস্থাপনের ভিতর দিয়ে বিশ্ব জনমত যেভাবে গড়ে উঠছে, সেই জনমত বাংলাদেশের পক্ষে সুষ্ঠু বিচার করার জন্য, এবং যারা ক্রিমিনাল
সেই গণহত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্যে অত্যন্ত সহায়ক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেটা যাতে কোনোভাবে নেগেটিভ হয়ে না যায় সেদিকে আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে নির্বাচন করব, সেটা করতে গেলে বছর পর বছর আমরা অপেক্ষা করব। বাস্তবতা হচ্ছে কি যে এর আগে আমরা যে তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছি, এর আগে 3 দফায় 3বার 91, 96, 2001 সেই সরকারগুলো কিন্তু 3 মাসের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করেছেন সবাই। এই সরকার 1.5 বছর সময় পেয়েছে। 1.5 বছরের মধ্যে সরকার কতটা পরিবর্তন করতে পারছে? যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে 1.5 বছর সময় পাচ্ছে। 1.5 বছরের মধ্যে অলরেডি প্রায় 1 বছর চলে যাচ্ছে, সরকার 7 মাস চলে গেছে। সরকার কি পরিবর্তন করতে পারছে? মানুষের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু অনেক পেছনে পড়ে আছে। ডিসেম্বরে নির্বাচন হলে ডিসেম্বরের আগে সরকার কতটা কি করতে পারবে আমরা খুব আশাবাদী না। আমি গতকালও দেখছিলাম যে ডক্টর দেবপ্রিয় বলছিলেন যে 1 ডিসেম্বরে টাস্কফোর্সের রিপোর্ট জমা দেওয়া হচ্ছে যে 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে, আওয়ামী লীগেরা পাচার করে নিয়ে গেছে, সেটা দেশ থেকে পাচার হয়ে গেছে, দেশের 28 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই রিপোর্টটা সাবমিট করার পরে আর কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই। এরপর 1 ডিসেম্বর থেকে ডিসেম্বর গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যাচ্ছে, এখন পর্যন্ত 4 মাস চলে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেই, সেই টাকা উদ্ধারের কোনো পদক্ষেপ নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই একই রকম। শেখ হাসিনার জন্য একটা চিঠি দিয়ে চুপ করে বসে আছে, তারপরে ফার্দার আর কোনো কিছু আমরা দেখছি না। প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। দ্রব্যমূল্য বলেন, আপনি কর্মসংস্থানের ক্ষেত্রে বলেন, মানুষ বেকার হচ্ছে। নিঃসন্দেহে বেক্সিমকোর, সালমান এফ রহমানরা বাংলাদেশকে তছনছ করেছে, বাংলাদেশের ব্যাংকিং খাত, শেয়ার বাজার তছনছ করেছে। তাদের শাস্তি হোক, বিচার হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু বেক্সিমকোর পার্কের, ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে 16টা কারখানা বন্ধ করা হলো, সেই কারখানা বন্ধ করতে গিয়ে 500 কোটি টাকা দেওয়া হচ্ছে। 500 কোটি টাকা কার টাকা? সাধারণ মানুষের করের টাকা, সাধারণ মানুষের আমানতের টাকা, ব্যাংকে জমা রাখা টাকা, ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে টাকা দিয়ে এই শ্রমিকদের, কর্মচারীদের বিদায় দেওয়া হচ্ছে, কারখানা বিদায় দিয়ে কারখানাগুলো বন্ধ করা হচ্ছে। সেখানে যেটা হচ্ছে যে 1000-এর বেশি কর্মকর্তা, 32-33 হাজারের মতন কর্মচারী, শ্রমিক, তারা বেকার হয়ে যাচ্ছেন। তারা, সরকার টাকা দিচ্ছে 500 কোটি টাকা, মানে এক একজন 3 মাসের টাকা, 3 মাসের বেতনের টাকা বা এরকম একটা অ্যামাউন্ট নিয়ে বাড়ি যাবেন। 3 মাস পরে তারা কি করবেন? 3 মাস পরে তারা, এই 3 মাসের মধ্যে তাদের কর্মসংস্থান, এরপর তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কী হচ্ছে? দেশে যে কোটি কোটি তরুণ ছেলে মেয়ে থেকে শুরু করে ইভেন বয়স্ক অনেক মানুষ যারা ছদ্ম বেকার বা বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থানের জন্য কি হচ্ছে? কোথাও অর্থনীতিতে গতি সঞ্চার হচ্ছে না। কোনোরকম এক ধরনের স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা হচ্ছে যে যা আছে এর চেয়ে যাতে পতন না হয়। যেটা ম্যাক্রো ইকোনমিতে কিছুটা স্ট্যাবিলিটি এসছে, যে ডলারের দরপতন যেভাবে হচ্ছিল সেটাকে অনেকটা থামানো গেছে। এই ধরনের রিজার্ভের জায়গায় ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জায়গায় কিছু সাফল্য আছে, কিন্তু অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান সৃষ্টি, তৃণমূল পর্যায়ে এখনো সেই হতাশা আছে। সেই জায়গায় মানুষের মধ্যে চরম ফ্রাস্ট্রেশন আছে। তো দীর্ঘায়িত হলে এই ফ্রাস্ট্রেশনটা আরও অনেক বাড়বে, দেশের সংকট আরও বাড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রফেসর ইউনূস কেন বলছেন আমি জানি না, সব ধরনের তথ্য উপাত্ত প্রমাণ করে এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবন থেকে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে, যেটা আমরা কল্পনাও করিনি। সেই জায়গায় সামনে যত দিন যাবে তত আরো খারাপের দিকে যাবে। আমরা এই বিষয়ে দ্রুত নির্বাচন আলোচনা যাব। আমাদের আরেকটি বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্টে জানাতে পারেন দর্শক আমাদের আজকের বিষয় দ্রব্যমূল্যের নিম্নগতি এবং অস্থির রাজনীতি। আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। প্রীতম, আপনার কাছে জানতে চাই যে কথাটি হাসান খোরশেদ সূচি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি ঘটেছে, রাজনৈতিক দল হিসেবে আপনারা কোন অবস্থানে এই বিষয়টিকে মূল্যায়ন করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এটি আগে স্বীকার করেন কিনা, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো সেই ক্ষেত্রে যেটি সরকার থেকে বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং আরও একটি জিনিসের গুরুত্ব দেওয়া হচ্ছে যে সামাজিক যে সংগঠনগুলো সেগুলোকে অনেক বেশি এই সরকারের সঙ্গে সম্পৃক্ত করা। আপনাদের এ নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা? আমাদের যে আন্দোলনে পুলিশের যে ভূমিকা ছিল তার পরবর্তীতে পুলিশের যে মানসিক মনোবল সহ অনেক কিছু ভেঙে গেছে। এখন সেই জায়গাটা পুলিশ ঠিকমতো কাজ করছে না
এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আমাদের বড় দলগুলা তারা হচ্ছেন পুলিশকে প্রভাবিত করছেন। যেমন আমি যদি মানে আমার এলাকার কথা বলি, আমার এলাকা শ্রীমঙ্গলে বিস্ফোরণ মামলা দেওয়া হয়েছে যারা ওই বিস্ফোরণের সাথে তো জড়িত নাই, এমনকি এটা ছাত্ররা এটা মামলা দিছে বা ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক আছে এরকম কোনো মামলা না, প্রায় 2 বছর আগের মামলা। এটা কে দিয়েছে? যে বিএনপির একজন নেতা, তিনি প্রেস ক্লাবের সভাপতি হবেন বলে অন্য সাংবাদিকদেরকে আউট করে এই কাজটা করেছেন। তো এইরকম জায়গাতে আমরা আসলে বিএনপির মতো দল কিংবা অন্যান্য দলের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করি, যে জায়গাতে ওনারা হচ্ছে উল্টো ভূমিকা রাখছেন। পুলিশ অনেক ক্ষেত্রে মনে করছে যে আমরা আসলে হয়তো ওনাদেরকে সহযোগিতা করলে এবং কোনো মতে টিকে থাকলেই সেটা হয়তো ওনারা ভাবছেন যে ওনাদের জন্য ভালো হবে। ওনারা যদি ছাত্র জনতার কথা শুনতেন এবং গণমানুষ আসলে কি চাচ্ছে সেই অনুযায়ী ওনারা যদি কাজ করতেন তাহলে এই সংকটটা তৈরি হতো না। আমরা মনে করি এখানে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার যথেষ্ট পরিমাণ দায় আছে, সেগুলোকে ওনারা অ্যাড্রেস করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবেন এবং এই ব্যবস্থা যদি ওনারা নিতে পারেন তাহলে আমাদের এই সংকটগুলো চলে যাবে। আপনারা জানেন যে আজকে আওয়ামী লীগ যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুট করেছে, সেগুলো নিয়ে তারা দেশের ভিতর অস্থিতিশীলতা তৈরি করতে চাইবেন। সেই ক্ষেত্রে ধরেন সেখানে প্রশাসনের ভূমিকা কি হবে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কিভাবে উদ্যোগ নেবেন, সেইগুলা নিয়ে ওনার কাজ করা উচিত। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের সামাজিক সংগঠন কিংবা অন্যান্য সংগঠনকে ওনারা যদি কাজে লাগাতে চান সেখানে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ আছে। আমরা মনে করি উনি যদি যথাযথভাবে পদক্ষেপ নেন এই আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো সম্ভব। হাসান খুরশেদ সূচি, যে বিষয়টি প্রীতম বললেন যে কোথাও কোথাও বিএনপির কারো এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, তারা প্রভাবিত করছেন কাজে। এটি যেমন আমরা পাচ্ছি, এটিও দেখছি যে বিএনপির একদম সুপ্রিম কমান্ড থেকে অনেক ব্যবস্থাও নেওয়া হচ্ছে অনেক নেতাদের। এটাতে দুটি বিষয় প্রমাণ হয় যে হ্যাঁ, বিএনপির কেউ হয়তো বা এটার সাথে জড়িত আছে এবং সেই সঙ্গে বিএনপি আবার এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে। সামগ্রিকভাবে কি করা উচিত, আপনার কি মনে হয়? বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির দিকে মানুষ তাকিয়ে আছে। বিএনপির একজন নেতাও যদি চাঁদাবাজি, মামলাবাজি কিংবা এই ধরনের টেন্ডারবাজির সাথে জড়িত হয়, এটার দায় বিএনপিকে নিতেই হবে। বিএনপি এই দায় অস্বীকার করতে পারবে না। বিএনপি যেটা করার চেষ্টা করছে, আমরা জানি যে অলরেডি প্রায় 3000-এর বেশি নেতা কর্মীর বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে দলীয়ভাবে, কিন্তু প্রকাশ্যেই নিয়েছে। কিন্তু এটাই শেষ কথা না। বিএনপির উচিত সরকারের উপর বিএনপিরও প্রভাব আছে। এই সরকার বিএনপিরও সরকার, বিএনপি সমর্থিত সরকার। বিএনপির উচিত সরকারকে বলা যে আইনগত ব্যবস্থা নিন। আর সরকারের উচিত যে বিএনপি যখন তার দলীয় জায়গা থেকে বহিষ্কার করছে বা অন্যান্য ব্যবস্থা নিচ্ছে, সরকার কেন যারা ক্রিমিনাল হয়ে যাচ্ছে, যারা ক্রাইমে জড়াচ্ছে বিএনপির নেতা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, তাদের গ্রেফতার করতে সরকারের বাধা কোথায়? সরকার কেন তার ব্যবস্থা নিচ্ছে না? সরকারের কাজ তো সরকার করবে। বিএনপির কাজ করছে, বিএনপি বের করে দেওয়ারই বিএনপির শেষ কথা। কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিএনপি সাময়িক বহিষ্কার করে পরে আবার প্রত্যাহার করছে। এই ধরনের বিষয়গুলো দুঃখজনক। যে বিএনপি গত 15-16 বছর বা 17 বছর বিএনপি যে ভয়ঙ্কর একটা ক্রাইসিসের ভেতর দিয়ে গেছে, অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে গেছে, যে বিএনপির বোঝা উচিত যে এই সময়ে যখন একটা অন্তর্বর্তী সময় যাচ্ছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায়, সেই সময় বিএনপির একজন নেতাও যদি আসলে কোনো ধরনের অপরাধের সাথে জড়ায়, সে আসলে তার দলের সাথেও বিশ্বাসঘাতকতা করছে, সে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাকে ওন করার কোনো কারণ নেই বিএনপি যদি তাকে সামান্যতম প্রশ্রয় দেয়, বিএনপি ভুল করবে, বিএনপি মানুষের প্রত্যাশার সাথে বেইমানি করবে। তো আমরা আশা করি বিএনপি সেটা করবে না। বিএনপি আরও অনেক শক্ত হবে তার জায়গায়, এবং সরকার তার দিক থেকে অনেক বেশি কঠোর হবে। সরকার কি ভয় পায় যে এই লোকগুলো যাদের বিএনপি বের করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের ভয়টা কি? সরকার কেন তাদের গ্রেফতার করছে না? আমরা এখন পর্যন্ত একটা নজিরও দেখিনি যে বিএনপি বের করে দিয়েছে চাঁদাবাজির কারণে এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে বা সরকার তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে। সরকারি ব্যবস্থাটা কই? আমি সেটা খুঁজে পাচ্ছি না। আরেকটি বিষয়, যে বিষয়টি জানতে চাইছিলাম যে ঠিক এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি সরাসরি মাননীয়
প্রধান উপদেষ্টাও বলেছেন এবং বাস্তবতাও এটি যে যেই পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী এখন যে পুলিশ বাহিনীতে রূপান্তরিত হয়েছে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন এসেছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সেখানে তাদের শক্তিটা কিছুটা কম। সেইখানে এই যে প্রচলিত রাজনৈতিক দলগুলো এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন উইং আছে, এছাড়াও বড় বড় আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেইগুলোর ভূমিকা কী? বা আমরা এর আগে দেখেছি যে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে এলাকার মসজিদ মন্দিরগুলোকে একসাথ করা, এই জায়গাতে আপনার পরামর্শ কি হতে পারে যে সরকার এই জায়গাতে কতটুকু এগোতে পারে? আমি একটা জিনিস বারবার বলছি যে নিঃসন্দেহে পুলিশের কিছু সদস্য ক্রাইমে জড়িয়ে গিয়েছিল। আওয়ামী লীগের নির্দেশে তারা খুন করেছে, গুলি করেছে, মানুষকে ভয়ঙ্কর রকমের কষ্ট দিয়েছে, গণহত্যা করেছে। তাদের আলাদা করে চিহ্নিত করা উচিত এবং সেটা করা উচিত ছিল প্রথম 1-2 মাসের 3 মাসের মধ্যেই করে তাদের বাহিনী থেকে বের করে দেওয়া উচিত ছিল। বের করে দিয়ে বাকি যারা আছে তাদের বলা উচিত ছিল যে হ্যাঁ, এই মানে এদের বের করে দেওয়ার পরে পুলিশের মধ্যে এখন আর কোনো ক্রিমিনাল নাই, পুলিশের সবাই এখন প্রফেশনাল এবং তারা পেশাদার পুলিশ হিসেবেই কাজ করবে। তো এইটা না করে যেহেতু জিনিসটা ঝুলিয়ে রাখা হয়েছে, বাস্তবতা হচ্ছে যে সব পুলিশের মাথার উপরে এক ধরনের দোসরের খড়গ ঝুলছে। যে কোনো সময় যে কোনো পুলিশকেই যখনই পছন্দ হচ্ছে না পুলিশের কোনো একটা পদক্ষেপ বা সিদ্ধান্ত, তাকে বলার সুযোগ আছে যে এই পুলিশ অফিসার বা এই কনস্টেবল বা এই এসআই সে আওয়ামী লীগের দোসর, তাকে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেইটা অনন্তকাল ধরে চলতে পারে। এবং এটা যদি আপনি দোষরই মনে করেন, আপনার প্রথমেই দোষর কেটে ফেলা উচিত ছিল। কিন্তু আপনি ভিতরে দোষর আছে কতদিন শুনবো আমরা? দোষর আছে এবং সেই কারণে অবস্থা হচ্ছে। প্রীতম দাস, 30 সেকেন্ড সময়, আমরা একদম শেষ প্রান্তে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়নের জন্য আপনার শেষ কি পরামর্শ থাকতে পারে? দেখুন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মানে অবনতি, সেটা নিয়ে আমরা এমনও হয়েছে যে আমরা গাজীপুরে গিয়ে নিজেরা রাস্তায় নেমে এই দাবি জানানোর মানে প্রয়োজন পড়েছে। তো আমরা মনে করি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত যদি উন্নয়ন করতে চান, তাহলে এখানে যে পুলিশের যে ভূমিকা, সেইখানে তাদের কোথায় কোথায় ঘাটতি, কি সংকট আছে, সেইগুলোকে স্বরাষ্ট্র উপদেষ্টা বা প্রশাসনের লোকেরা ভালোভাবে অ্যাড্রেস করবেন এবং সেইখানে তাদেরকে আরও সক্রিয় করার জন্য ভূমিকা রাখবেন। এবং আমরা যে বড় দলগুলোর কাছ থেকে আশা করি যে তারা যাতে কোনো অপরাধীকে যাতে প্রশ্রয় না দেন এবং সেই ক্ষেত্রে তাদের দলীয়ভাবে তারা যাতে একটা শৃঙ্খলা গড়ে তোলেন এবং আমরা যদি সামাজিকভাবেও এই বিষয়টাতে সচেতন হয়ে উঠি, তাহলেই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনাদের দুইজনকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, খুব প্রচলিত একটি কথা রয়েছে, সেটি হলো জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাই এবং জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অর্থাৎ খুব দ্রুত যদি বিচার করতে যাওয়া হয় তাহলে সেই বিচারের ন্যায় বিচারকে উপেক্ষা করা হয়, আবার বিচার যদি খুব দেরিতে হয় সেই ক্ষেত্রেও বিচার অনেক সময় মুখ থুবড়ে পড়ে। প্রথম থেকেই এই সরকার এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো একটি বিষয় দাবি করেছেন যে এই জুলাই অগস্টের গণঅভ্যুত্থানে, গণহত্যায় যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন এবং এই দৃষ্টান্তমূলক শাস্তির বাস্তবায়নই বাংলাদেশের আগামীর যে রাজনীতি, বাংলাদেশের আগামীর যে উন্নতি, বাংলাদেশের আগামীর যে গণতন্ত্র, সেই দিকে অনেকটা এগিয়ে নেবে এবং সেই প্রত্যাশাতেই মানুষ তাকিয়ে আছে। আর এই প্রত্যাশা, মানুষের এই চাওয়ার দিকে তাকিয়ে থেকেই আমরা আজকের মতো শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।